নমস্কার, আমি প্রবীর। শুরু করব আজকে আবারও কেশবচন্দ্র নাগ মহাশয়ের এই নবগণিত বইটি থেকে। এটি আমাদের তৃতীয় পর্ব। কোন বিষয়ে? না, এই গড় নির্ণয়ের, যে গড়ের মান নির্ণয় বা গড় নির্ণয়, অর্থাৎ প্রশ্নমালা 16, এটি হলো আমাদের তৃতীয় পর্ব। তো এই পর্বে আমরা মূলত 13, 14, 15, 16 এবং 17 এই 5টি অঙ্কে সমাধান করব। বাকি অঙ্ক পরের পর্বে আমরা বাকি 5টি যে অঙ্ক রয়েছে সেই 5টিও তুলে দেবো। তো এই পর্বে যে 5টি অঙ্ক, সেই 5টি গুরুত্বপূর্ণ অঙ্ককে তোমরা ভালো করে লক্ষ্য রাখো। তো সেই কারণে তার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবেদন রাখবো যে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং আগামী দিনেও ছড়িয়ে দেবেন। সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজ আমরা শুরু করব আমাদের 13 দাগের অঙ্ক থেকে, অর্থাৎ পাতা 72-এ। তো 13 দাগের অঙ্কে কি রয়েছে? না, 13 দাগের অঙ্কেতে বলা আছে, একটি বৃদ্ধ প্রথম 2 দিন 5 ঘন্টা করিয়া, তারপর 3 দিন 6 ঘন্টা করিয়া ঘুমাইলেন, কিন্তু ষষ্ঠ দিনে একটুও ঘুমাইলেন না। এই 6 দিনে গড়ে তিনি দৈনিক কতক্ষণ ঘুমাইয়াছিলেন? তাহলে প্রথম 2 দিন 5 ঘন্টা করিয়া, 2 দিন 5 ঘন্টা করে মোট কত হবে? তাহলে না, 5 গুণ 2 সমান 10 ঘন্টা ঘুমায়। তাহলে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা সে প্রতিদিন 5 ঘন্টা করে, এরকম 2 দিন সে 5 ঘন্টা করে ঘুমিয়েছে। তাহলে 5 দুগুণে 10 ঘন্টা। তারপর 3 দিন 6 ঘন্টা করে ঘুমাইল। 3 দিন 6 ঘন্টা করে মোট কত হবে? তাহলে না, 6 গুণ 3 সমান আমরা লিখতে পারি 6 দিনে 18 ঘন্টা ঘুমায়। আর ষষ্ঠ দিন ঘুম হয়নি, মানে কোনো শূন্য আর কি, সে ঘুমহীনভাবে ছিল, অর্থাৎ নিদ্রাহীনভাবে কাটিয়েছে। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? না, অর্থাৎ একটা দিন সে কোনো ঘুমায়নি, অর্থাৎ 1 গুণ 0 বলা যেতে পারে, সমান 0 ঘন্টা ঘুমায়। তাহলে কি পাচ্ছি? না, ওই বৃদ্ধা বা বৃদ্ধ আছে, অতএব ওই বৃদ্ধ কত ঘন্টা ঘুমিয়েছে? এখানে দেওয়া আছে কদিনে? 6 দিনে। তাহলে ওই বৃদ্ধ 6 দিনে মোট ঘুমায়, 6 দিনে মোট ঘুমায় কত? না, 18 আর 10 হবে 28 ঘন্টা। তাহলে 6 দিনে ওই বৃদ্ধ 28 ঘন্টা ঘুমিয়েছে, অতএব ওই বৃদ্ধ একদিনে মোট ঘুমোয় বা গড় ঘুমাবার তার মানটা, গড় মান বা একদিনে ঘুমোয় সমান হবে 28 ভাজিত, আমরা কী করবো? 6 দিয়ে ভাগ করব। তো এক্ষেত্রে 28কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 6 4 24, অর্থাৎ 4 ঘন্টা করে, এবং 4 পূর্ণ 6, মানে 4 পূর্ণ 4-এর 6 সমান লিখবো আমরা 4 পূর্ণ 4-এর 6 ঘন্টা, বা এটাকে আমরা লিখতে পারি 4 ঘন্টা। এবং এই 4-এর 6 অংশটাকে আমরা যদি ঘন্টার থেকে মিনিট করে নিই তাহলে কি হবে? না, 4-এর 6, একে ঘন্টার থেকে মিনিট করার জন্য আমরা কি করব? 60 দিয়ে গুণ করব। তাহলে 60 দিয়ে যদি গুণ করি, এখন 6 10-এ 60, তার মানে কত হলো? না, 4 10-এ 40, অর্থাৎ 40 মিনিট। এটা হবে 40 মিনিট। তাহলে আমরা লিখতে পারি এটা কি? না, এক্ষেত্রে 4 ঘন্টা 40 মিনিট। তাহলে কি করলাম? না, প্রথমে হলো যে 2 দিনে সে 5 ঘন্টা করে ঘুমিয়েছে, অর্থাৎ বৃদ্ধ মানুষটি সে বা তিনি 2 ঘন্টা করে, এই 5 ঘন্টা করে 2 দিন ঘুমিয়েছে, তার মানে মোট 5 গুণ 2 সমান 10 ঘন্টা ঘুমিয়েছে। এবার 3 দিন 6 ঘন্টা করে ঘুমালে মোট ঘুমানো হবে কত? 6 গুণ 3 সমান 18 ঘন্টা, 18 ঘন্টা ঘুমানো হলো। কিন্তু ষষ্ঠ দিন বা 6 নম্বর দিনে সে কিন্তু কোনো ঘুমোয়নি, মানে কোনো সময়ের জন্য ঘুমায়নি, অর্থাৎ 2 চোখের পাতা সে এক করেনি। তার মানে ষষ্ঠ দিনে সে তার ঘুম 0, অর্থাৎ
সেই একদিনকে যদি 0 দিয়ে গুণ করি 0ই হয়, অর্থাৎ 0 ঘন্টা। তাহলে মোট হলো 6 দিন। তাহলে 6 দিনে মোট ঘুমায় কত ওই বৃদ্ধ? না 18 আর 10 28 আর 0 আছে, তাহলে 28 ঘন্টা। তাহলে 6 দিনে ঘুমিয়েছে 28 ঘন্টা। তাহলে একদিনে ঘুমোয় কত? না 28 ভাজিত 6 সমান 4 পূর্ণ 4-এর 6 ঘন্টা। এবার 4 ঘন্টা তো পূর্ণ আকারে রয়েছে, কিন্তু 4-এর 6 ভগ্নাংশ আকারে আছে। 4-এর 6 ঘন্টাকে আমরা মিনিট করেছি, তার জন্য দেখিয়েছি যে 4/6 ঘন্টার থেকে মিনিট করার জন্য আমরা 60 দিয়ে গুণ করেছি। 6 10-এ 60 অর্থাৎ 4 10-এ 40, মানে 40 মিনিট। তাহলে 4 ঘন্টা 40 মিনিট। তো এই অঙ্কটি, এই সুন্দর অঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সুন্দর দেখে একটা কমেন্ট, সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার চাই। আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আরও মজাদার কিছু অঙ্ক অবশ্যই তোমরা এই পর্বে দেখতে পাবে। তো চলো 14 দাগের অঙ্কে। 14 দাগের অঙ্কেতে কী বলা আছে? 14 দাগের অঙ্কেতে বলা রয়েছে যে 4টি পাহাড়ের উচ্চতা যথাক্রমে 17 কিমি, 18 কিমি, 15 কিমি 6 হেক্টোমিটার এবং 13 কিমি 4 হেক্টোমিটার হইলে গড়ে প্রতি পাহাড়ের উচ্চতা কত? তাহলে 4টি পাহাড় আছে বলেই দেওয়া আছে। এক্ষেত্রে 4টি পাহাড়ের মোট উচ্চতা যদি আমরা করি তাহলে এভাবেও সরাসরি সহজেই লেখা যেতে পারে যে 4টি পাহাড়ের মোট উচ্চতা সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কি না, প্রথম পাহাড়ের উচ্চতা বলা ছিল 17 কিমি, তাহলে 17 কিমি যোগ তারপরেটা আছে 18 কিমি, 18 কিমি যোগ তারপরে বলা আছে 15 কিমি 6 হেমি, মানে 15.6 কিমি। যেহেতু কিলোমিটারের পরে হেক্টোমিটার, এক ঘর আমাদের ছোট এককের দিকে যেতে হচ্ছে, অর্থাৎ কি না এক্ষেত্রে আমাদের এক ঘর ছোট এককে যেতে হলে আমরা কি করব না, এক্ষেত্রে এটা আমাদের বড় এককে নিয়ে আসতে হবে, ছোট একক থেকে বড় এককে। তাই আমরা কি করব 10 দিয়ে ভাগ করে নিয়েছি হেক্টোমিটারকে। তাহলে কত পেলাম না 15 কিমি আর 6 হেক্টোমিটার সমান লিখলাম 15.6 কিমি। আর আছে কি না যোগ বলা আছে যে চতুর্থ পাহাড়ের উচ্চতা হলো 13 কিমি 4 হেক্টোমিটার, তাহলে 13.4 কিমি সমান সমান দিয়ে আমরা কি করব, এই সমগ্রটা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, এক্ষেত্রে 0.4 আর এই 0.6 যোগ করলে হয় কত 10, অর্থাৎ এখানে 0.0 হয়ে গেল, তার মানে 1 আছে। তাহলে এগুলো কি আছে না, এক্ষেত্রে আছে 17, আমরা 18, 15 আর এই 13, তার সঙ্গে আরও 1 ছিল, 1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে না 3 1 4, 5 আর 9, 9 8 17, 17 আর 7 হলো 24, 24 4 হাতে হলো 2, 2 1 3 4 5 6 অর্থাৎ 64। তার মানে এটা হলো কত 64.0 কিমি বা 64 কিমি, যেহেতু এই শূন্যের কোনো মূল্য নেই তাই 64.0 কিমি বা 64 কিমি। এটা হলো 4টি পাহাড়ের মোট উচ্চতা। চাওয়া হয়েছে কি অতএব প্রতিটি পাহাড়ের গড় উচ্চতা কত? তাহলে অতএব গড় উচ্চতা সমান সমান লিখবো আমরা কি এই 64 কিমি ভাজিত 4, 4 16 64 অর্থাৎ 16 কিমি। তাহলে প্রতিটি পাহাড়ের উচ্চতা হবে গড়ে 16 কিমি করে। এটি এক ধরনের ছোট টাইপের, আমরা মানে খুব সহজেই করা গেল, কোনো সমস্যা নেই, একবার দেখলেই তোমরা করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 15 দাগের অঙ্কে। 15 দাগের অঙ্ক করব। 15 দাগের অঙ্কেতে কি বলা আছে? 15 দাগের অঙ্কেতে বলা রয়েছে কোনো মোটর গাড়ি প্রথম 12 মিনিটে 5 কিমি, দ্বিতীয় 12 মিনিটে 7 কিমি এবং তৃতীয় 12 মিনিটে 6 কিমি গেলে গাড়িখানি গড়ে ঘন্টায় কত কিলোমিটার গেল? তাহলে প্রথম 12 মিনিটে যায় গাড়িটি প্রথম 12 মিনিটে যায় সমান কত 5 কিমি। তাহলে গাড়িটি দ্বিতীয় 12 মিনিটে যায় কত কিমি বলেছে না, এক্ষেত্রে বলা আছে 7 কিমি, 7 কিমি। আর গাড়িটি তৃতীয় 12 মিনিটে যায় সমান সমান কত আছে না
6 কিমি। তাহলে 3 বার গাড়িটি প্রথম 12 মিনিট, দ্বিতীয় 12 মিনিট, তৃতীয় 12 মিনিট, মোট 36 মিনিটে। তাহলে গাড়িটি 36 মিনিটে যায় কত না 7 6 13 আর 5 হলো কত 18 কিমি। 36 মিনিটে যায় 18 কিমি। এখন 36 মিনিটে যদি 18 কিমি যায়, কি বার করতে বলেছে? প্রশ্নে চাওয়া হয়েছে কিন্তু যে গড়ে ঘন্টায় কত কিলোমিটার যায়, অর্থাৎ 1 ঘন্টা সমান সমান কি না 60 মিনিট। তাহলে আমরা দেখব যে সে 60 মিনিটে কত যায়। তাহলে গাড়িটি 36 মিনিটে যায় 18 কিমি, 1 মিনিটে যায় সমান এই 18/36, মানে 18কে 36 দিয়ে ভাগ। এবার আমাদের 60 মিনিটে যায় সমান কি লিখব? এখানে 18 গুণ 60/36, 18 2 হবে 36 আর 2 30 হবে 60 সমান 30 কিমি। তাহলে ওই গাড়িটির ঘন্টায় গড়ে গতিবেগ হলো কত 30 কিমি। এইভাবে আমরা বার করতে পারি। এক্ষেত্রে মনে রাখবে এই 60 মিনিট মানে 1 ঘন্টা সমান সমান হলো 60 মিনিট, এইভাবে। তাহলে যে অঙ্কটা বলা ছিল সেখানে কি না গাড়িটি প্রথম 12 মিনিটে গিয়েছে 5 কিমি, দ্বিতীয় 12 মিনিটে গেছে 7 কিমি এবং তৃতীয় 12 মিনিটে গেছে 6 কিমি। তাহলে এই 12 + 12 + 12 সমান হলো কত 36 মিনিট। তাহলে 36 মিনিটে গাড়িটি যায় 18 কিমি। এবার 1 মিনিটে কত যায় আর 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যায়? তাহলে 18 গুণ 60/36, 18 2 36, কাটাকুটি করেছি 18 দিয়ে, 36কে 2 হয়েছে, 2 দিয়ে কেটেছি, আবার 60কে 2 30-এ 60 হয়েছে, অর্থাৎ 30 কিমি। তাহলে 30 কিমি পথ গাড়িটি ঘন্টায় যেতে পারে। তো এটিও আমরা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা এই অঙ্কটা সঠিকভাবে বুঝতে পেরেছো। 1 থেকে 2 বার অঙ্কটা অনুশীলন করলেই তোমরা এই অঙ্কটা অতি সহজেই করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্কেতে কি বলা রয়েছে না এক্ষেত্রে বলা আছে এক বালক বাৎসরিক পরীক্ষায় ইংরাজিতে 200 নম্বরের মধ্যে 120, গণিতে 100 নম্বরের মধ্যে 70, সংস্কৃতে 100 নম্বরের মধ্যে 30 এবং ইতিহাসে 100 নম্বরের মধ্যে 75 পাইয়াছে। সে গড়ে শতকরা কত নম্বর পাইয়াছে? তাহলে 200 নম্বরের মধ্যে ইংরেজিতে 200-তে পেয়েছে কত? 200 নম্বরের মধ্যে পেয়েছে 120। গণিতে 100 নম্বরের মধ্যে 100-তে পেয়েছে 70। সংস্কৃতে 100-তে পেয়েছে 30। সংস্কৃতে 100-তে পেয়েছে 30। আর ইতিহাসে 100-তে পেয়েছে 75। ইতিহাসে 100-তে পেয়েছে 75। তাহলে এখানে কটা সাবজেক্ট আছে? 1টা 2টো 3টে 4টে। তাহলে এই 4টি বিষয়ে বিষয়ে 2 3 3 4 500, অর্থাৎ 500 নম্বরে বা 500-তে পেয়েছে সমান সমান দিয়ে কী করবো আমরা এই অংশটা যোগ করবো, অর্থাৎ 5 7 3 10 10 17 17 18 19, 19-এর 9 হাতে হলো 1 1 আর 1-এ 2, অর্থাৎ 295। তাহলে 4টি বিষয়ে 500-তে পেয়েছে 295। এখন প্রশ্নে চাওয়া হয়েছিল কি না সে গড়ে শতকরা কত নম্বর পেয়েছে। তাহলে সে গড়ে পেয়েছে কত? তাহলে
একেতে পেয়েছে, যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে 2-এর 295/500, আর 100তে পেয়েছে সমান সমান দিয়ে লিখতে পারি আমরা কত, 295 গুণ 100/500 সমান এই শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 5-এ 25 আর 5 9 45 মানে 59। তাহলে ওই ছাত্র কি হলো না, এই 4টি বিষয়ে গড়ে শতকরাতে সে পেয়েছে 59 নাম্বার। তাহলে আমরা এই ধরনের অঙ্কে আমরা কি করলাম, প্রথমে ইংরেজিতে কত পেয়েছে না, 200তে পেয়েছে সে 120, আর গণিতে 100তে পেয়েছে 70, আর সংস্কৃতে 100-র মধ্যে পেয়েছে 30, আর ইতিহাসে 100-র মধ্যে পেয়েছে 75। তাহলে মোট পরীক্ষা ছিল কত নাম্বারের না, এই ক্ষেত্রে আমরা এই 200 আর 300 আর 400 আর 500 পেয়েছি। এবার সে কত নাম্বার পেয়েছিল সেইগুলো আমরা কি করেছি, যোগ করেছি এই রাশিমালাটা। অর্থাৎ 120 পেয়েছিল সে কিসে না, বলা ছিল ইংরেজিতে, 70 পেয়েছিল সে কিসে না, 70 পেয়েছিল সে গণিতে, 30 পেয়েছিল কিসে না সংস্কৃতে, আর 75 পেয়েছিল সে কিসে না ইতিহাসে। এগুলো যোগ করে পেয়েছে 295। তাহলে 500-র মধ্যে সে পায় 295, 1 নম্বরের মধ্যে পরীক্ষাতে হলে কি পাবে না 295-এর 500, আর 100 নম্বরের মধ্যে পরীক্ষা হলে সে পায় কত, তাহলে কাটাকুটি করে পেলাম আমরা 59। তাহলে 59 নাম্বার সে পেয়েছে তার পরীক্ষাতে, অর্থাৎ শতকরা সে 59 নাম্বার পেয়েছে। তো এরকমই বাকি আর একটি অঙ্ক রয়েছে, আমরা সেই অঙ্কটিও তোমাদের তুলে দেবো। তার আগে অবশ্যই বলবো যে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো, এই পর্বের শেষ অঙ্কে অর্থাৎ 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কে কি বলা রয়েছে, 17 দাগের অঙ্কেতে বলা রয়েছে 12 জন বালকের ওজনের গড় 25 কিলোগ্রাম, তাহাদের 7 জনের গড় 20 কিগ্রা, বাকি 5 জনের গড় ওজন কত। তো এক্ষেত্রে আমরা প্রথমে যে 12 জনের গড় ওজন থেকে আমরা মোট ওজনটা বার করব। গড় থেকে মোট ওজন বার করানোর ক্ষেত্রে কি করতে হয় না, আমাদের গড় যে মান তার সঙ্গে আমাদের যে সংখ্যাটা অর্থাৎ কত জন সেটা গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি করব, লিখব 12 জন বালকের 12 জন বালকের 12 জন বালকের 12 জন বালকের ওজনের গড় 25 কিগ্রা। অতএব 12 জনের মোট ওজন সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এভাবেও 25 গুণ 12 কিগ্রা সমান 12 5-এ 60 0, 12 2-এ 24, 24 আর 6 হবে 30, অর্থাৎ 300 কিগ্রা। তাহলে 12 জনের মোট ওজন হলো 300 কিগ্রা। এখন বলা আছে যে সেই 12 জনের মধ্যে 7 জনের গড় ওজন হলো 20 কিগ্রা। তাহলে 7 জনের গড় ওজন 20 কিগ্রা হলে তাদের মোট ওজন ছিল সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কত না 20 গুণ 7 সমান 7 দুগুণে 14 মানে 140 কিগ্রা। তাহলে 12 জনের মধ্যে 7 জনের গড় ওজন 20 কিগ্রা করে হলে 140 কিগ্রা হয়। এখন বাকি থাকে কজন, মোট তো ছিল 12 জন, 12 জনের মধ্যে 7 জনের গড় দেওয়া ছিল, সেক্ষেত্রে 7 জনের গড় থেকে আমরা মোট ওজন বার করে নিয়েছি। এখন 5 জনের, অতএব বাকি 5 জনের মোট ওজন প্রথমে বার করছি। মোট ওজন সমান সমান দিয়ে লিখতে পারি কি না, এটা ছিল আমাদের 12 জনের মোট ওজন 300 কিগ্রা, তার থেকে বিয়োগ করব আমরা 140 কিগ্রা সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কত 0 0 0, এক্ষেত্রে 4 কয় দাও 10, 6 দাও 10, 1 2 কয় দাও 3, 1 দাও 3, 160 কিগ্রা। তাহলে 5 জনের মোট ওজন হলো 160 কিগ্রা। এখন প্রশ্নে চাওয়া হয়েছে কি বাকি 5 জনের ওজনের গড় কত। অতএব বাকি 5 জনের ওজনের গড় সমান সমান দিয়ে লিখতে পারি 160
ভাজিত 5, তাহলে হবে কি 5 3 15, 5 3 15, 1 10, 5 2 10 অর্থাৎ 32 কিগ্রা। তাহলে বাকি 5 জনের ওজনের গড় হবে 32 কিগ্রা। তো এক্ষেত্রে আমরা কী করেছি প্রথমে, না 12 জন বালকের ওজনের গড় দেওয়া ছিল 25 কিগ্রা। তাহলে সেই 12 জনের মোট ওজনটা বার করানোর জন্য আমরা কী করেছি, 25কে 12 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 300 কিগ্রা। এই 300 কিগ্রা হলো 12 জনের মোট ওজন। এখন তাদের মধ্যে থেকে 7 জনের ওজনের গড় দেওয়া আছে কত, 20 কিগ্রা করে হলে মোট ওজনটা কত হয় না 20 গুণ 7 সমান 140 কিগ্রা। তাহলে 12 জনের মধ্যে 20 জনের মোট ওজন আমরা বার করে নিলাম। এক্ষেত্রে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 5 জনের। তাহলে বাকি 5 জনের মোট ওজন হয় কত, অর্থাৎ এই 300 থেকে আমরা কি করলাম 140 বাদ দিলাম, পেলাম কত 160 কিগ্রা। এই 60 কিগ্রা 160 কিগ্রা হলো 5 জন বাকি ছাত্রের বা বাকি যে 5 জন তাদের মোট ওজন। এখন গড় বার করতে গেলে কী করবো না 5 দিয়ে তখন ওই বাকি 5 জনকে ভাগ করবো এই 160 কিগ্রাকে, অর্থাৎ 160কে আমরা 5 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 32 কিগ্রা। অর্থাৎ এক্ষেত্রে পেলাম আমরা কি, তাহলে যে বাকি 5 জনের ওজনের গড় হলো 32 কিগ্রা। তো আশা করি এই পর্বের যে 5টি অঙ্ক, সেই 5টি অঙ্ক অতি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবং মজাও পেয়েছো এই অঙ্কগুলির সমস্যার সমাধান করতে গিয়ে। তো এরকমই সুন্দর সুন্দর অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই এক এবং একমাত্র ইউটিউব চ্যানেল হলো আমাদের এই ত্রিনেত্র চ্যানেল, যেখানে আমরা প্রতিটা অঙ্কই ধরে ধরে তোমাদের করিয়ে যাচ্ছি। তোমাদের অভাব অভিযোগ থাকলে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে এই ত্রিনেত্র চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে তোমরা দেখো, তার জন্য প্রয়োজনে প্লেলিস্ট সার্চ করো এবং সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলোকে দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, নমস্কার।